আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমরা আজকে প্রতিদিনের ন্যায় পূর্ব নির্ধারিত শিডিউলে আমরা লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে আমরা যোগাযোগের রেজোন্যান্স সম্পর্কে পড়াশোনা করব এবং টলুইনের বিক্রিয়াগুলো আমরা মুখস্থ না করে কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে, কৌশলের মাধ্যমে চর্চা করা যায়, আজকে আমরা সেটা দেখব। আমরা আজকে রেজোন্যান্সটা কিভাবে হয় তোমরা জানো। আমরা জানি বেঞ্জিন বলয়ে অথবা টলুইনের বেঞ্জিন নিউক্লিয়াসে পাই বন্ধনগুলো আছে। একটা বেঞ্জিন রিংয়ে অথবা টলুইন রিংয়ে 3টা পাই বন্ধন আছে, ওখানে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন করে আমরা বিভিন্ন কাজকে রেজোন্যান্স গুলো তোমাদেরকে দেখাবো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই খাতা করে তারিখ দিবে, আজকে ক্লাসটা শেষ পর্যন্ত করবে এবং নোটগুলো অবশ্যই আপলোড দিবে। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আজকে আমরা বেঞ্জিনের অর্থপ্যারা নির্দেশকটাও দেখাবো, কারণ অর্থপ্যারা নির্দেশক যদি আমরা বুঝতে না পারি আমরা ওই যে রেজোন্যান্সটা আমরা ক্লিয়ার করতে পারবো না। এই জন্য কেন অর্থপ্যারা নির্দেশক, কেন মেটা নির্দেশক, এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো আজকে। সবাই জয়েন করো। এবং শেয়ার করো। আজকে আমরা যেটা পড়বো বেঞ্জিনের রেজোন্যান্স, অ্যারোমেটিক যৌগের রেজোন্যান্স। অথবা অনুরণন, রেজোন্যান্স অথবা অনুরণন আমরা আজকে পড়ব। আমরা একটু টেকনিক প্রয়োগ করলে রেজোন্যান্স বা অনুরণনটা আমরা মুখস্থ না করে আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে আমরা জিনিসটা আমরা একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো। সুমাইয়া শিমু, ওয়ালাইকুম আসসালাম স্যার। সৈয়দ উদ্দিন অনিক, ওয়ালাইকুম আসসালাম স্যার। মোহাম্মদ আরফিন, ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই শেয়ার করো। সুমাইয়া শিমু, স্যার কোথাও ঘুরতে যাবেন? এক সেকেন্ড, সেজে গুজে ক্লাস নিচ্ছেন, যেহেতু লাইভ ক্লাস, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, আসলে সেজে গুজে না, আসলে একটু যাতে ক্লাসে দেখতে সবার ভালো লাগে, এই জন্য একটু পরিপাটি হয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করতে হয়। নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া জয়েন করেছে, ভেরি গুড। সবাই শেয়ার করো এবং সবাই জয়েন করো এবং শেয়ার করো। সাবের আহমেদ সোহান, ওয়াচিং মাই ক্লাস। উনি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন, এখন উনি সালেনুর কলেজের আইসিটি লেকচারার। আমার ভাই, আমার ছোট ভাই, আমার গ্রামের ভাই, উনি আমার ক্লাস দেখতেছেন। ধন্যবাদ স্যারকে, ভাইকে ধন্যবাদ। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমরা আমাদের পূর্ব নির্ধারিত শিডিউলের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের শিডিউলে
আমরা আমাদের লেসনে চলে যাচ্ছি। সবাই জয়েন করো এবং শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ। আমি আসলে অর্থপ্যারা ইন্ডিকেটর বা অর্থপ্যারা নির্দেশক ক্ষেত্র তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানো এটা আসলে বেনজিন রিং, এটা তোমরা সবাই জানো। যেমন এখানে মনে করো একটা আর গ্রুপ আছে, এটাকে আমরা জানি বলি বেনজিন নিউক্লিয়াস। বেনজিন নিউক্লিয়াস এটাকে বলা হয় যে পার্শ্ব শিকড়। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা বেনজিনের পাই বন্ধন সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, এখানে একটা আর একটা মূলক আছে, মূলক বা রেডিকেল আছে। আমাদেরকে বুঝতে হবে যে এখানে এবং এই অবস্থানগুলোকে আমরা কি জানি, এটাকে আমরা জানি, এটার নাম অর্থ, এটার নাম মেটা প্যারা। অনুরূপভাবে বামের দিকে যেগুলো আসবে, আমরা প্রথম অবস্থান থেকে আগের মতো ওই ডানের মতো অর্থ বলবো, এটাকে আমরা মেটা বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই এই যে বেনজিন বলয়ে প্রথম অংশের সাথে এই মূলক বা প্রতিস্থাপক আছে। এখানে তার প্রথম স্টেপকে আমরা ডানে যে প্রথম কার্বন, সেটাকে আমরা অর্থ বলতেছি। এই পজিশনকে আমরা অনুরূপভাবে বামের যে অবস্থান, তাকে আমরা কি বলতেছি, অর্থ। এবং পরবর্তী যে অংশটা, যে কার্বন যেখানে আছে, সেই অংশটাকে আমরা মেটা বলতেছি। এখানে দ্বিতীয় অংশটাকে আমরা কি বলতেছি, আমরা মেটা বলতেছি। এবং 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 লাস্ট যেটা অবস্থান, তৃতীয় অবস্থান, সেটাকে আমরা কি বলতেছি, প্যারা বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে কেন অর্থ অবস্থানে কোন একটা রেডিকেল বা মূলক ঢুকবে, অথবা কেন মেটা অবস্থানে ঢুকবে, অথবা কেন প্যারা অবস্থানে ঢুকবে। আমরা যে কথাটা বলতে চাই, অর্থপ্যারা মোর রিয়েক্টিভ। অর্থপ্যারা মোর রিয়েক্টিভ। তার মানে আমরা এখানে এই যে অর্থ অবস্থান, এই প্যারা অবস্থান, এই অবস্থানটাকে আমরা বলবো অধিকতর সক্রিয়। এবং বাকি যে অবস্থানটা আছে মেটা, সেটা অধিকতর কম সক্রিয়, অর্থপ্যারার তুলনায় কম সক্রিয়। আমাদের প্রশ্ন হচ্ছে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে। আমরা সবাই জানি এটা আমার যে প্রতিস্থাপক থাকবে তার উপর ডিপেন্ড করবে। কারণ এই যে প্রতিস্থাপক যাকে আমরা বলতে চাচ্ছি, এখানে যে থাকবে তাকে আমরা এখন বলবো, প্রতিস্থাপক। এটাকে আমরা বলবো প্রতিস্থাপক। এই প্রতিস্থাপক আমরা সবাই জানি দুই প্রকার, ধাতা এবং গ্রহিতা। প্রতিস্থাপক আমরা কিভাবে জানি, দুইভাবে জানি। আমি জানি ধাতা এবং গ্রহিতা, ইলেকট্রন ডোনার, ইলেকট্রন অ্যাকসেপ্টর। এখানে আমরা বলবো, এখানে পার্শ্ব শিকলে অথবা প্রতিস্থাপকে যে থাকবে তাদের উপর ডিপেন্ড করে আমার বেনজিন বলে যে কার্বন পয়েন্টগুলো আছে, তারা কি অর্থ প্যারা হবে নাকি মেটা হবে, আমরা সেটা ইন্ডিকেট করব। আমরা দেখতে চাচ্ছি কেন অর্থ প্যারা নির্দেশক, এবং কেন বলয় সক্রিয়কারী বা রিং সক্রিয়কারী, এটাকে বেনজিন নিউক্লিয়াস অথবা রিং বলা হয়। আমরা একটু দেখতে চাচ্ছি। এটাকে যদি আমরা একটু পরিষ্কার করে লিখতে চাই, একটু ক্লিয়ারলি লিখতে চাই, আমরা একটা কৌশল শিখে নেব এখান থেকে। এখানে যদি আমি XY লিখতে চাই, XY, তার মানে এখানে XYটা কি, পার্শ্ব শিকল অথবা প্রতিস্থাপক। সবাই একটা নোট লিখে রাখবে, যদি X এর মান, মানে এই যে এটা হচ্ছে X, এটা হচ্ছে কি Y। নোট, সবাই নোট, বেসিক
নট অবলিক বেসিকটা সবাই লিখে নাও। যদি এক্স এর ইএন, যদি এক্স এর এই যে এই এক্সটা এক্স এক্স আমরা বলি এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি ইএন বা ইলেকট্রোনেগেটিভ ভ্যালু y অপেক্ষা বেশি হয়, তবে যৌগটি কি হবে? ওপি হবে। ও অবলিক পি মানে অর্থপ্যারা হবে, অথবা কি হবে? বলয় সক্রিয়কারী। দ্যাট মিনস আমরা যদি কোনো কম্পাউন্ডকে এরকম দেখতে পাই, তাহলে আমরা এখানে বিদ্যমান এই যে দুইটা মৌল আমরা তাদের মধ্যে কম্পেয়ার করব। আমরা দুইটা মৌলের মধ্যে প্রথম মৌল এই যে এক্স মৌলকে যদি আমরা প্রথম মৌল বলি, এই মৌলের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা যদি ওয়াই মৌলের তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা বেশি হয়, তাহলে আমরা ধরে নিব এই যৌগটা বলয় সক্রিয়কারী। দ্যাট মিনস এখান থেকে ইলেকট্রন ফ্লো এখানে আসবে, তখন অর্থ অবস্থানে প্যারা অবস্থানে ইলেকট্রন দ্বারা কি হবে? ইলেকট্রন দ্বারা সমৃদ্ধশালী হবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়া মানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে কোনো বিকারক বা যে কোনো সাবস্ট্রেট যখন বিক্রিয়া করতে আসবে, তারা খুব সহজে এই যে অর্থ অবস্থানে এবং প্যারা অবস্থানে খুব সহজে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, রাসায়নিক বিক্রিয়া করবে। সবাই লিখে নাও। দীপ্ত কোয়াইশ is watching my class. Nostarmin, walaikum assalam. Koyuko is watching my class. Aklim Akhtar Meri, walaikum assalam sir. Okay. Everybody join and share please. সবাই লিখে নাও, আমি মুছে দিব। এরপর আমি যে কথাটা বলতে চাচ্ছি, বলয় সক্রিয়কারী আমরা যদি একটা কম্পাউন্ড দেখতে চাই, আমরা সবাই এটাকে কি হিসেবে জানি? এটার নাম আমরা কি জানি? ফেনল। এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি, কেমন? এভাবে লিখতে পারি। তাহলে এই কম্পাউন্ড দেখে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো এটা কি কোন ধরনের নির্দেশক? একটু আগে আমরা বলছিলাম এই অক্সিজেনকে যদি আমি এক্স এর সাথে তুলনা করি এবং হাইড্রোজেনকে যদি আমি ওয়াই এর সাথে তুলনা করি, আমাদের কথা ছিল যে যদি এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি যদি ওয়াই অপেক্ষা বেশি হয়, তার মানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যদি হাইড্রোজেন অপেক্ষা বেশি হয়, তাহলে অবশ্যই এটা কি হবে? এটা হবে ওপি। এটা হবে ও অবলিক পি, অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক অথবা অর্থপ্যারা ইন্ডিকেটর। আসলে কি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ ভ্যালু হাইড্রোজেনের অপেক্ষা বেশি? আমরা এই বেসিক জিনিসটা আমরা জানবো। আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা ক্রম হচ্ছে FONClCS। এটা একটু আমরা মাথায় রাখবো। এখানে আমরা এই সারিতে আমরা স্পষ্ট দেখতে পাই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অবশ্যই হাইড্রোজেনের উপরে। তাহলে আমরা যে মানগুলো জানি, আমরা ফ্লোরিন কত জানি? আমরা জানি F = 4.0, আমরা অক্সিজেন জানবো 3.5, নাইট্রোজেন জানবো আমরা 3.5, আমরা ক্লোরিন জানি কত 3.0, আমরা কত জানি? ক্লোরিন জানি 2.5, হাইড্রোজেন কত 2.1। তাহলে এই ধরনের প্রতিস্থাপকে আমরা যখন XY এভাবে কম্পেয়ার করব,
আমরা এখানে স্পষ্ট দেখতে পাই, এখানে এক্স বলতে কাকে ইন্ডিকেট করতেছি আমরা, অক্সিজেনকে, আর আর ওয়াই বলতে কাকে ইন্ডিকেট করতেছি আমরা, হাইড্রোজেনকে। এখানে আমরা দেখতে পাই, যেহেতু OH আমার এক্স এর জায়গায় আছে অক্সিজেন, ওয়াই এর জায়গায় আছে হাইড্রোজেন, অতএব এখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি অবশ্যই এই যৌগটি অর্থপ্যারা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক হলো কোথায়, অবশ্যই তারা তারা ইলেকট্রন দাতা, তারা ইলেকট্রন কি, তারা ইলেকট্রন ডোনেট করবে, তারা বলয়কে ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন দ্বারা সমৃদ্ধশালী করবে ও অধিকতর সক্রিয় করে তুলবে। তখন তারা কি করবে, এই অর্থ অবস্থানে ইলেকট্রন দ্বারা সমৃদ্ধশালী হবে, এই অর্থ অবস্থানে ইলেকট্রন দ্বারা সমৃদ্ধশালী হবে, এবং প্যারা অবস্থানে ইলেকট্রন দ্বারা সমৃদ্ধশালী হবে। যে কোনো বিকারক যখন বিক্রিয়া করতে আসবে, এরা ওইসব বিকারক গুলো খুব সহজে এই অর্থ অবস্থানে মানে এই প্যারা অবস্থানে সহজে রাসায়নিক বিক্রিয়া করবে। আমরা আরো কয়েকটি উদাহরণ একটু দেখতে চাচ্ছি। সবাই লিখে নাও। মোহাম্মদ সাইমুল ইসলাম, ফাহিম ইব্রু, অনিক সরকার is watching my class. Thank you everybody. Everybody share please. Everybody share please. সবাই লিখে নাও, আমি একটু মুছে দিচ্ছি, এরপরে অংশে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা যদি টলুইনকে যদি আমরা দেখতে চাই, আমরা এই যৌগকে যদি আমরা দেখতে চাই, আগে আমরা তাকে আর হিসেবে দেখেছিলাম, এখন যদি আমরা তাকে ব্যাখ্যা করতে চাই, এটাকে আমরা বা আমরা কিভাবে লিখতে পারি, এখানে তো এটা আছে, এখানে কেমন, এখানে কার্বন আছে, এদিকে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে, কেমন। এখানেও আমরা দেখতে পাই, এখানে যদি আমরা এক্স ওয়াই কল্পনা করতে চাই, এক্স ওয়াই ইন্ডিকেট করতে চাই, আমরা এখানে দেখতে চাই, হ্যাঁ, এক্স বলতে আমরা কাকে বুঝতেছি, কার্বনকে, ওয়াই বলতে আমরা কাকে বুঝতেছি, এখানেও দেখতে পাই, আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, হাইড্রোজেন 2.1। যেহেতু তাহলে এটা কি নির্দেশক হবে, এটি অবশ্য অর্থপ্যারা নির্দেশক হবে। এটা কি হবে, অর্থপ্যারা নির্দেশক। কেন, যেহেতু কার্বনের ঋণাত্মকতার মান হাইড্রোজেনের তুলনায় অধিক। আমরা জানতাম যদি এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মান যদি ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতার মান অপেক্ষা কি হয়, বেশি হয়, ওই যৌগ কি হবে, ওই যৌগ হবে অর্থপ্যারা নির্দেশক। তার মানে আমরা যেটা বললাম যে এই অর্থ অবস্থানে এবং এই প্যারা অবস্থানে ইলেকট্রন দ্বারা কি হবে, সমৃদ্ধশালী হবে, বলয় কি হবে, সক্রিয় হবে। যখনই কোনো বিকারক বিক্রিয়া করতে আসবে, তারা সহজে ওই অবস্থানে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করবে। এখন আমরা একটা প্রশ্ন দেখতে চাই, এখানে একটা কৌশলগত একটা প্রশ্ন আসে, আমরা এখন দেখব অ্যামোনিয়া অর্থপ্যারা হলো নাইট্রেশন মেটাতে কেন। আমরা এই কথাটা একটু দেখতে চাচ্ছি, এটা একটু কৌশলগত কোশ্চেন, মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ পাবলিক এক্সাম। আরেকটা কম্পাউন্ড দেখাচ্ছি। তাহলে এই অনুসারে আমরা অ্যামোনিয়াকে কি দেখতে পাই, আমরা অ্যামোনিয়াকে দেখতে পাই, আমরা যখন অ্যামোনিয়া লিখবো, এনিলিন লিখবো, এর নাম কি, এনিলিন। এটাকে আমরা কি দেখতে পাই, এটাকে আমরা এইভাবে দেখতে পাই, কেমন। এইখানেও যখন আমরা এক্স ওয়াই কম্পেয়ার করবো, আমরা স্পষ্ট দেখতে পারি এন এর ইলেকট্রোনেগেটিভিটি কার তুলনায় বেশি, হাইড্রোজেনের তুলনায় বেশি। তাহলে এই কম্পাউন্ডটি কি হওয়ার কথা, এটা অবশ্যই অর্থপ্যারা হওয়ার কথা, অর্থপ্যারা, অবশ্যই অর্থপ্যারা। কিন্তু একটু ব্যতিক্রমী একটা কোশ্চেন আসে, সবাই কোশ্চেনটা একটু লিখে নাও। এনিলিন অর্থপ্যারা হলো নাইট্রেশন মেটাতে কেন হয়, একটা কোশ্চেন সবাই লিখে নাও, একটা কোশ্চেন, এটা আমি বুঝে দিচ্ছি তোমাদেরকে। এনিলিন যৌগটি অর্থপ্যারা হলেও নাইট্রেশন মেটাতে কেন হয়, মেটাতে কেন। অনেক সুন্দর প্রশ্ন,
যেটা বোর্ড পরীক্ষার জন্য, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা একটু আগে বললাম এনিলিন কি? এনিলিন কি? অবশ্যই অর্থপ্যারা নির্দেশক। কেন অর্থপ্যারা নির্দেশক? যেহেতু আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বন্ড দেখতে পাই, এবং আমরা জানি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অবশ্যই হাইড্রোজেন অপেক্ষা বেশি, সেহেতু আমরা তাকে অর্থপ্যারা ইন্ডিকেটর বলবো। কিন্তু এনিলিন যৌগটির যে অর্থপ্যারা হলো, এর যখন নাইট্রেশন বিক্রিয়া ঘটবে, আমরা নাইট্রেশন বিক্রিয়া গত ক্লাসে পড়ছিলাম, তোমরা অবশ্যই জানো নাইট্রেশন বিক্রিয়া কে থাকে? নাইট্রেশন বিক্রিয়ায় অবশ্যই নাইট্রিক অ্যাসিড থাকে এবং তার সাথে কে থাকে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। এবং নাইট্রেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়? নাইট্রেশন বিক্রিয়ায় আমরা অবশ্যই জানি নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়, NO2 প্লাস আয়ন। নাইট্রেশন বিক্রিয়ার তাহলে আমরা ইলেকট্রোফাইল হিসেবে আমরা এখান থেকে কি পাই? নাইট্রিক অ্যাসিড থেকে আমরা নাইট্রোনিয়াম NO2 প্লাস আয়নটি পাই, এই জন্য পাই। তাহলে আমরা এখন দেখব কেন সেই নাইট্রোনিয়াম আয়নটি অর্থপ্যারাতে প্রবেশ না করে সে কেন মেটা অবস্থানে রিঅ্যাকশন করে। তার মানে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এখানে আমরা এতক্ষণ বললাম যে অর্থপ্যারা অবস্থানে রিঅ্যাকশন হওয়ার কথা, বাট এটা নাইট্রেশনে অর্থপ্যারা অবস্থানে রিঅ্যাকশন না করে কোথায় রিঅ্যাকশন করবে? এই জায়গায় মেটা অবস্থানে রিঅ্যাকশন করবে। আমরা দেখতে চাচ্ছি কেন এবং কিভাবে। সবাই একটু লিখে নাও, বেসিকটা একটু লিখে নাও। খোরশেদ আলম, হ্যাঁ ডাক্তার আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার খায়রুল আলম ইজ ওয়াচিং মাই ক্লাস। সেলিউট বন্ধু এবং আশরাফ হোসেন টিপু স্যার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কলেজের ফিজিক্সের অনেক সিনিয়র শিক্ষক, ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ স্যার। লুবনা মিম ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ সেলিউট। তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি কেন এটা অর্থপ্যারাতে না হয়ে এটা মেটা অবস্থানে এটা কাজ করবে, আমরা সেটা একটু দেখতে চাচ্ছি। আমি কোশ্চেনটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, সবাই লিখে নাও। আমাদের কোশ্চেনটা কি ছিল? এনিলিন যৌগটি অর্থপ্যারা হলেও কেন নাইট্রেশন মেটাতে ঘটে। আর অর্থপ্যারা কেন সেটা আমরা একটু আগে ক্লিয়ার করেছি। আমরা বলছিলাম অর্থপ্যারা এই জন্য যেহেতু এখানে যে মূলকটা আছে বা যে প্রতিস্থাপকটা আছে, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাথে যখন আমরা তড়িৎ ঋণাত্মকতার মানে আমরা কম্পেয়ার করি, আমরা দেখতে পাই নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের তুলনায় বেশি। এই জন্য আমরা তাকে এই যৌগকে বলবো নিঃসন্দেহে এটা অর্থপ্যারা নির্দেশক। কিন্তু যখন নাইট্রেশন বিক্রিয়া করবে, সে অর্থপ্যারাতে কাজ না করে সে কোথায় করবে? মেটাতে করবে। সবাই একটু লিখে নাও, জিনিসটা একটু বুঝে নাও। কারণ এনিলিন অ্যাসিড এনিলিন যেহেতু নাইট্রিক অ্যাসিড আছে, যেহেতু নাইট্রিক অ্যাসিড আছে, আমরা জানি নাইট্রিক অ্যাসিড যেহেতু নাইট্রেশনে নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড কি প্রডিউস করে? H+ প্রডিউস করে। নট অনলি নাইট্রিক অ্যাসিড, any kind of acid can produce H+ in aqueous solution, আমরা সবাই জানি। তাহলে নাইট্রিক অ্যাসিডের থেকে আমরা কি পাই? H+ পাই। সে H+ এখানে ডিস্টার্ব করে, কাকে ডিস্টার্ব করবে? এনিলিনকে ডিস্টার্ব করে। তখন আমরা কি দেখতে পাই? কারণ এনিলিন অ্যাসিড এর অথবা অ্যাসিড হতে প্রাপ্ত H+ এর সাথে যুক্ত হয়ে এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে ফেলে। এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। আমরা একটু দেখাচ্ছি।
বাস্তবিক পক্ষে আমরা এতক্ষণ বলেছিলাম এনিলিন অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা হলে সে এখানে এবং এখানে এবং এই অবস্থানে রিঅ্যাকশন করার কথা, কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড থেকে আমরা যে H প্লাসটা পাই, না অ্যাসিড বলতে নাইট্রিক অ্যাসিডের যে H প্লাসটা পাই সেটা যুক্ত হয়ে এনিলিয়াম আয়ন উৎপন্ন করে আমরা বিক্রিয়াটা একটু আমরা দেখতেছি, যেটা এবং যেটা কিনা মেটা নির্দেশক হিসেবে উৎপন্ন করে, যেটা মেটা নির্দেশক হিসেবে কাজ করে। আমরা একটু দেখতে চাচ্ছি, আমরা রিঅ্যাকশনের মাধ্যমে আমরা এটা দেখাচ্ছি। আমরা এনিলিন আমরা জানি এখানে নাইট্রেশন কি আসবে, নাইট্রেশন আমরা আগে থেকে জানি নাইট্রেশনে কি আসবে, নাইট্রেশনে নাইট্রিক অ্যাসিড আসবে এবং কি আসবে সালফিউরিক অ্যাসিড আসবে, SO2 আর এখানে আসবে H2SO4 SO4। কেমন? তখন আমরা কি পাই, যেহেতু যে এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে ফলে সেই এনিলিনিয়াম আয়ন কোন নির্দেশক, মেটা নির্দেশক। তাহলে এখন এই যে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা নাইট্রোনিয়াম পাই, এখান থেকে আমরা কি পাই, আমরা সবাই জানি এখানে এটা প্লাস হিসেবে কাজ করবে, এটা মাইনাস হিসেবে কাজ করবে। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো, এখানে এই যে SNO3 নাইট্রিক অ্যাসিড, সে এখানে যখন আমরা সালফিউরিক অ্যাসিডকে দিব, আমরা বলবো এখানে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ না করে এখানে কি করবে, এখানে ক্ষার হিসেবে কাজ করবে। আমরা যে নাইট্রোনিয়াম আয়ন পাবো তখন সেটা কোন অবস্থানে আসবে, সেটা অবশ্যই কোন অবস্থানে আসবে, আমরা কি বলবো, সেটা অর্থ এবং প্যারা অবস্থানে না এসে সেটা কোন অবস্থানে চলে আসবে, সেটা মেটা অবস্থানে রিঅ্যাকশন করবে। তখন আমরা কি লিখতে পারি, যেমন কিন্তু মেটা অবস্থানে প্রবেশ করে, কারণ এই যে আমরা যে এনিলিন বলছিলাম, আমরা অবশ্যই জানি এনিলিনে কি আছে, এনিলিনের নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ওটা কি করে আমরা যে অ্যাসিড থেকে যে আমরা H প্লাস পাই, এই H প্লাসের সাথে রিঅ্যাকশন করে সে কি উৎপন্ন করে ফেলে, সে এনিলিনিয়াম আয়ন তৈরি করবে, এনিলিনিয়াম আয়ন প্রডিউস করে ফেলে। তাই আমরা বলতে পারি এনিলিনের নাইট্রেশন অর্থপ্যারাতে বিক্রিয়া না করে, এই যে অর্থপ্যারাতে বিক্রিয়া না করে, অর্থ এবং প্যারাতে বিক্রিয়া না করে সে কোথায় কাজ করতেছে, সে মেটা অবস্থানে রিঅ্যাকশন করতেছে। তাই আমরা বলবো যে এনিলিন অর্থপ্যারা নির্দেশক হলো নাইট্রেশন বিক্রিয়ায় সেটা কি মেটা নির্দেশক হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি না বুঝে থাকো তোমরা কমেন্ট করো। মোহাম্মদ রাকিব, মোহাম্মদ তহিদুল ওয়াচিং মাই ক্লাস, থ্যাংক ইউ স্যারেরা খুব মনোযোগ সহকারে ক্লাস করো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে, আমি তোমাদের কমেন্ট বক্স থেকে দেখে আমি সেটা রেসপন্স করব। তাহলে আমরা কি বুঝলাম, আমরা কেন অর্থ এবং প্যারা নির্দেশক, কেন মেটা নির্দেশক সেটা আমরা ক্লিয়ার করেছিলাম। আমরা একটা ব্যতিক্রমধর্মী কোশ্চেন আমরা দেখলাম, এনিলিন অর্থ প্যারা নির্দেশক হলে এটা নাইট্রেশনে অর্থ প্যারাতে বিক্রিয়া না করে অর্থ প্যারাতে রিঅ্যাকশন
কমপ্লিট না করে সে কি করে মেটা অবস্থানে সে রিঅ্যাকশন করে। কেন করে সেটা আমরা দেখলাম যে যখন নাইট্রেশন বিক্রিয়া হয় তখন কি করে ওই অ্যাসিডের থেকে H+ এসে তাকে অ্যানিলিনিয়াম আয়ন প্রডিউস করে ফেলে। যেহেতু অ্যানিলিনিয়াম আমার এখন অ্যানিলিনিয়াম উৎপন্ন হওয়াতে আমার এখন আর অ্যানিলিন নেই, অ্যানিলিনিয়াম হওয়াতে অ্যানিলিনিয়াম কোন নির্দেশক? মেটা নির্দেশক। যেহেতু অ্যানিলিনিয়াম মেটা নির্দেশক সেহেতু নাইট্রেশন বিক্রিয়া কোন অবস্থানে করবে? অবশ্যই মেটা অবস্থানে ঘটবে। তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারলাম। আমরা এরপরে রেজোন্যান্স গুলা আমরা একটু দেখবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে রেজোন্যান্স থেকে অবশ্যই কোশ্চেন হয়। রেজোন্যান্স কঠিন কোনো কিছু না। আমরা যদি একটু আন্তরিকভাবে দেখতে চাই, আমরা যদি একটু বুঝে করতে চাই, আমরা রেজোন্যান্স আমরা খুব সহজে আমরা আয়ত্ত করতে পারবো। সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু টলুইনকে দেখলাম, আমরা বলছিলাম যে টলুইন অর্থপ্যারা নির্দেশক। আমরা এখন মুখস্থ না করে কৌশলের মাধ্যমে আমরা কিছু টলুইনের বিক্রিয়া আমরা দেখতে চাই। আমি মুছে দিচ্ছি, সবাই লিখে নাও। নিশ্চয় লিখে নিয়েছ, তাই আমি মুছে দিচ্ছি। আমরা এখন দেখবো টলুইনের রিঅ্যাকশন। এটা তো টলুইন, এটাকে টলুইনকে আমরা আবার কি বলতে পারি? আমরা ফিনাইল মিথাইল বলতে পারি, আমরা অথবা মিথাইল বেনজিনে বলতে পারি। মিথাইল বেনজিনে আমরা বলতে পারি। কেমন? আমরা এখন দেখতে চাচ্ছি, আমরা টলুইনের রিঅ্যাকশন গুলো আমরা দেখতে চাচ্ছি। কার রিঅ্যাকশন? টলুইনের রিঅ্যাকশন। আমি মনে করি যারা বেনজিনের রিঅ্যাকশন গুলো পারবে তারা টলুইনের রিঅ্যাকশন গুলো পারবে। আমরা জানি টলুইন অথবা বেনজিন ওরা কি বিক্রিয়া দেয়? ওরা আগের মতোই ওরা ক্লোরিনেশন বিক্রিয়া দেয়, ওরা হ্যালোজেনেশন বিক্রিয়া দেয়, হ্যাঁ, টলুইন অ্যালকাইলেশন বিক্রিয়া দেয়, টলুইন অ্যাসাইলেশন বিক্রিয়া দেয়, টলুইন নাইট্রেশন বিক্রিয়া দেয়, টলুইন সালফোনেশন বিক্রিয়া দেয়, হ্যাঁ, এইসব বিক্রিয়াগুলো দেয়। আমরা চাচ্ছি এইসব বিক্রিয়াগুলো মুখস্থ না করে কিভাবে কৌশলের মাধ্যমে আমরা এই বিক্রিয়াগুলো করতে পারি। প্রথমত আমি যেটা দেখাচ্ছি যে হ্যালোজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেন বলতে আমরা এখানে ক্লোরিনকে যুক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমরা ক্লোরিনকে এইভাবে না লিখে আমরা Cl বন্ড Cl আমরা লিখতে পারি। আমরা কি বলছিলাম? ক্লোরিনেশনে অবশ্যই একটা কি লাগবে? একটা দালাল লাগবে বলছিলাম। দালাল, এখানে আমরা একটা দালাল লাগবে বলছিলাম। আমরা এখানে বলছিলাম একটা দালাল লাগবে। আমাদের এখানে দালালটা কি? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা লুইস অ্যাসিড হিসেবে চিনি, সেখানে প্রভাবক হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, লুইস অ্যাসিড কেন আমাদেরকে সেটাও মাথায় রাখতে হবে, সেটাও জানতে হবে, সেটা আমরা জানি। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাই, প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যেটা দেখতে পাই, যেহেতু আমরা বলেছিলাম যে টলুইন কোন নির্দেশক? টলুইন অর্থ এবং প্যারা নির্দেশক। তাহলে এখানে রিঅ্যাকশন করবে, আর কোথায় রিঅ্যাকশন করবে? আর অবশ্যই এখানে রিঅ্যাকশন করবে। কারণ এই পজিশনটাকে আমরা কি জানি? অর্থ। এটাকে আমরা কি জানি? প্যারা। যেহেতু টলুইন এখানে যে মূলকটি প্রতিস্থাপকটি কি CH3 মূলক, সেটাকে এটা কোন নির্দেশক? অর্থ এবং প্যারা নির্দেশক। তাহলে আমরা কি বলবো? এবং আমরা এখানে বলেছিলাম যে তাহলে যেহেতু অর্থ এবং প্যারা নির্দেশক, তাহলে এখানে ক্লোরিন গুলো কোথায় ঢুকবে? এখানে ক্লোরিন গুলা অবশ্যই কোথায় ঢুকবে? এখানে আমি CH3 লিখলাম যে অর্থ এবং প্যারা নির্দেশক। তাহলে একটা ক্লোরিন আমরা কোথায় দিব? একটা ক্লোরিন আমরা কোথায় দিব? আমরা অর্থ অবস্থানে দিব, এবং আরেকটা ক্লোরিন আমরা কোথায় দিব? প্যারা অবস্থানে দিব। আমরা আরেকটা ক্লোরিন প্যারা অবস্থানে দিব। অনুরূপভাবে যদি আমরা এটা বুঝতে পারি, যদি আমরা এটা পারি, আমরা যে কোনো রিঅ্যাকশন আমরা এভাবে পারবো। এই বিক্রিয়াকে আমরা কি বলতে পারি? এই বিক্রিয়াকে আমরা বলবো হ্যালোজেনেশন। তো হ্যালোজেনেশন বলতে আমরা এখানে কিন্তু যে কোনো কিছু লিখতে পারি। আমরা এখানে X2 লিখতে পারি, আমরা এখানে
Cl2 লিখতে পারি, আমরা এখানে Br2 লিখতে পারি, আমরা এখানে F2 লিখতে পারি, আমরা এখানে I2 লিখতে পারি। আমরা যে কোনো হ্যালোজেনকে আমরা এখানে ইন্ডিকেট করতে পারি। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, এখন আমরা অ্যালকাইল ক্লোরাইডের আমরা RX এর বিক্রিয়া আমরা দেখাতে চাচ্ছি। টলুইনের সাথে কি আর বিক্রিয়া, টলুইনের সাথে RX এর বিক্রিয়া। RX যে কথা আমরা এটাকে লিখতে পারি, আমরা এটাকে মিথাইল ক্লোরাইড আমরা লিখতে পারি। আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে মিথাইল ক্লোরাইড লিখতে পারি। কার উপস্থিতিতে? এখানে অবশ্যই একটা দালাল থাকবে। দালাল, যেহেতু এখানে ক্লোরিন আছে, আমরা সেই দালালকে কাকে চিনবো? আমরা তাকে বলবো যে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এটা যেটা আমরা আগে বলছিলাম, এটা কোন নির্দেশক? অর্থ এবং প্যারা নির্দেশক। তাহলে আমরা এই যে অংশটা প্লাস, এটা আমরা কোথায় দিব? আমার আগে তো এটা আছে, আমরা অর্থ এবং এখানে আমরা অর্থ অবস্থানটা কি দিব? CH3 দিব। আমরা আবার প্লাস আমরা প্যারা অবস্থান আমরা কি দিব? আমরা CH3 দিব। কেমন? এখন আমরা যেটা করতে চাচ্ছি, এসিটাইল ক্লোরাইড কার সাপেক্ষে, এবং এটাকে বলবো আমরা অ্যালকাইলেশন। এই বিক্রিয়াকে আমরা কি বলবো? অ্যালকাইলেশন। এই বিক্রিয়াকে আমরা কি বলবো? অ্যালকাইলেশন বলবো। এই বিক্রিয়াকে আমরা কি বলবো? অ্যালকাইলেশন। এখন আমরা করতে চাচ্ছি অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন। RCOX যে কথা আমরা সবাই জানি, CH3 Cu Cl সেম কথা। এখানে ঠিক সেম এস আগের মতো কি আসবে? এখানে আগের মতো কি আসবে? এখানে প্রভাবক আসবে অথবা দালাল আসবে। দালালটার নাম আমরা কি বলবো? আমরা আগের মতো বলবো, আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সেম এস কি বলবো? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমরা অবশ্যই জানি এখানে এই অংশটা আগের মতো কোথায় ঢুকবে? অর্থ এবং প্যারা অবস্থানে ঢুকবে। তাহলে কি হবে? এখানে কি ঢুকবে? এখানে CuCH3 এবং এটা তো কি হবে? প্যারা অবস্থানে কি হবে? এই প্যারা অবস্থানে CuCH3। কেমন? অনুরূপভাবে আমরা নাইট্রেশন বিক্রিয়া আমরা দেখতে পারি। আমরা যদি নাইট্রেশন বিক্রিয়া করতে চাই, আমরা অবশ্যই জানি নাইট্রেশনে কি কি থাকবে? নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। আমরা যখন নাইট্রিক অ্যাসিডকে আমরা কিভাবে লিখবো? HO বন্ড NO2 কার সাপেক্ষে, কার উপস্থিতিতে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4। আমরা অবশ্যই কি বলবো? এখানে এই NO2 অবস্থানটা, এই NO2 প্লাসটা কোন অবস্থানে ঘটবে? যাবে অর্থ এবং প্যারা অবস্থানে আসবে। আমরা কি লিখতে পারি? এখানে আমরা NO2 দিব প্লাস আমরা প্যারা অবস্থানে কি দিব? আমরা প্যারা অবস্থানে NO2 দিব। এখন যদি আমরা করতে চাই, এখন প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যখন এটাকে আমরা কি বলতে পারি? অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখান থেকে আরেকটু দেখতে চাই, এই যে আমরা যে অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন, প্রিয় শিক্ষার্থী, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই যে অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন, এই দুইটাকে যদি আমরা আরো অধিকতর গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা বিক্রিয়া করি, আর অধিকতর কি দিব? আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা বিক্রিয়া করাই, আমরা কি পাবো? আমরা একটা বিস্ফোরক পাবো। আমরা কি পাবো? যাকে আমরা কি বলবো? আমরা এটা ছিল আমার
আমরা কি পাবো, আমরা এটাকে কি কি বলবো, এটাকে আমরা আমরা বোমা বা বিস্ফোরক পাবো, যাকে আমরা বলবো টিএনটি, হ্যাঁ, অথবা বোমা বা বিস্ফোরক আমরা পাবো, যাকে আমরা বলবো ট্রাই নাইট্রোটলুইন। কি পাবো আমরা, ট্রাইনাইট্রোটলুইন পাবো। তাহলে কি বললাম প্রিয় শিক্ষার্থী, আমরা বললাম আমরা যখন নাইট্রেশনের মাধ্যমে আমরা যেটা এটা অর্থ অবস্থান কি বলবো আমরা, অর্থোপ্যারাটলুইন, এবং আমরা প্যারানাইট্রোটলুইন, অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন পাবো। তাদেরকে সাথে যখন আমরা একসাথে বিক্রিয়া করবো, ও আর কি কার সাপেক্ষে, অধিকতর গানোনাইট্রিক অ্যাসিড ও গানোসালফিক অ্যাসিডের সাহায্যে আমরা বিক্রিয়া করাবো, আমরা একটি বিস্ফোরক পাবো। আমরা কি পাবো, আমরা টিএনটি অথবা বোমা অথবা বিস্ফোরক পাবো, যার নাম কি হবে, ট্রাইনাইট্রোটলুইন। এটাকে আমরা অনেকভাবে বলতে পারি, এটা যেহেতু অর্থ অবস্থান, এবং এটা প্যারা অবস্থান, আমরা কি বলবো, এটাকে আমরা টিএনটিও বলতে পারি, আমরা এটাকে আরেকটা নাম বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটু কনভার্ট করব, আরো একটু করব, যে জিনিসগুলা বোর্ড পরীক্ষাতে না আসলেও এডমিশন টেস্টে আসে। আমরা যেটা দেখতে চাচ্ছি, টলুইনকে যখন আমরা শক্তিশালী জারক, টলুইনকে যখন আমরা শক্তিশালী জারক, আমরা জাইমান অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়া করাবো, কার প্রেজেন্সে, জাইমান অক্সিজেনটা আমরা করতে পাবো, আমরা পাবো পটাশিয়াম KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং কার থেকে পাবো, আমরা পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2O7 এর সাপেক্ষে বিক্রিয়া করাবো, আমরা কি পাবো, টলুইন থেকে আমরা পাবো বেনজোইক অ্যাসিড। কি পাবো আমরা, বেনজোইক অ্যাসিড। লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ফর এক্সাম। এটাকে আমরা কি বলবো, বেনজোইক অ্যাসিড। এটা আমরা কি বলবো, বেনজোইক অ্যাসিড, আমরা পারবো। প্রিয় শিক্ষার্থী, এবং আমরা আরো যেটা বলতে চাই, এই যে টলুইনকে যখন আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আমরা MnO2 এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে আমরা রিঅ্যাকশন করাবো, আমরা কি পাবো, আমরা বেনজালডিহাইড পাবো। আমরা কি পাবো, আমরা বেনজালডিহাইড আমরা পাবো। এটা যে কথা আমরা অবশ্যই জানি, C6H5 বন্ড CSO, সেম কথা, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম আমরা টলুইন থেকে টলুইনের বিক্রিয়াগুলো সমূহ দেখলাম। আমরা দেখলাম টলুইনের ক্লোরিনেশন, আমরা দেখলাম টলুইনের অ্যালকাইলেশন, আমরা দেখলাম টলুইনের অ্যাসাইলেশন, আমরা দেখলাম টলুইনের নাইট্রেশন। এইভাবে আমরা টলুইন থেকে আমরা কিভাবে টিএনটি পেতে পারি, এবং টলুইন থেকে আমরা কিভাবে বেনজোইক অ্যাসিড পেতে পারি, টলুইন থেকে আমরা বেনজালডিহাইড পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে করে একটু চর্চার মাধ্যমে আমরা জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আমরা পারবো। গাজী আজিজুল্লাহ, থ্যাংক ইউ। তৌহিদুর রহমান is watching my class. Thank you everybody. প্রিয় শিক্ষার্থী, আমরা একটু চর্চা করলে, একটু প্র্যাকটিস করলে আমরা এগুলোকে নখে দর্পণে নিয়ে আসতে পারবো। এগুলো আমাদের জন্য কঠিন কোনো বিষয় হবে না। সবাই লিখে নাও, এবং এগুলোকে, এই বিক্রিয়াগুলোকে টলুইনের ইপি বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এগুলোকে কি বলা হয়, টলুইনের ইপি মানে আমরা আগেই ডিসকাস করেছিলাম, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইপি বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়, কেমন? সবাই লিখে নাও।
প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটা রেজোন্যান্স দেখাবো। একটা রেজোন্যান্স পারলে তোমরা অনেকগুলো রেজোন্যান্স পাবে। এই রেজোন্যান্সটা প্রত্যেকটা বছর সি অথবা ডি তে কোশ্চেন হয়। এই রেজোন্যান্স থেকে আমরা একটু বুঝে বুঝে, একটু ধৈর্য ধরে আমরা কাজটা করব, দেখবো এটা তোমাদের জন্য অনেক সহজ, অনেক সহজতর হয়ে যাবে। আমরা এই মুহূর্তে আমরা ফেনলের রেজোন্যান্সটা আমরা দেখব। সবাই নিশ্চয়ই লিখে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। রেজোন্যান্স। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই ফেনল সম্পর্কে জানি। আমরা জানি ফেনলকে এইভাবে লেখা হয়, কেমন? এখানে আমরা জানি অবশ্যই অবশ্যই ফেনলে এক জোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। এগুলো কি? এলপিই অথবা লোন পেয়ার ইলেকট্রন। এবং এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি, এখান থেকে আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, এটাকে যদি আমরা এর আগে যে আলোচনাগুলো করছিলাম, আমরা ও বন্ড এইচ হিসেবে ধরি, আমরা একটাকে এক্স ধরি, একটাকে ওয়াই ধরি। আমরা দেখিয়েছিলাম যদি এক্স এর যদি তড়িৎ ঋণাত্মকতা মান ওয়াই অপেক্ষা বেশি হয়, অবশ্যই অবশ্যই এটা কি হবে? এটা এটা অর্থপ্যারা নির্দেশক হবে। অর্থপ্যারা নির্দেশক হবে। আমরা অর্থপ্যারা নির্দেশকের এই রেজোন্যান্সটা, ফেনল যৌগের রেজোন্যান্সটা আমরা দেখাচ্ছি এখন। তাহলে এটাকে আমরা এখানে ডাবল বন্ড দিব না, এটাকে আমরা এইভাবে আমরা দেখাতে পারি। আমরা আগেই বলছিলাম এগুলোকে একান্তর ডাইন বলা হয়, যেহেতু একটা পাই বন্ধন প্রথম অংশে থাকবে, দ্বিতীয় অংশে থাকবে না, থাকবে এটাতে থাকবে না, এটা থাকবে। তাই এটাকে আমরা কি বলেছিলাম? একান্তর ডাইন। আমরা এখন তাদের রেজোন্যান্স গুলো একটু দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু সুন্দরভাবে, আমরা প্রথমে পাঁচটা, আমরা প্রথমে কয়টা? পাঁচটা আমরা রিং ড্র করে ফেলবো। সবাই একটু মনোযোগ দিবে। আমরা সহজভাবে জিনিসটা একটু দেখার চেষ্টা করবো। এটা দুইটা, আমি দুইটা আঁকলাম। তিনটা আঁকলাম, চারটা আঁকলাম, পাঁচটা আঁকলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি এখান থেকে বেনজিন, এখান থেকে ওএইচ এর যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এরা এখানে ইলেকট্রন ফ্লো বা ইলেকট্রন সরবরাহ দিবে। কারণ ওএইচ দাতা, যেহেতু দাতা, সেহেতু তাদেরকে আমরা অর্থপ্যারা নির্দেশক বলেছিলাম। তাহলে আমার এখানে আরো কে আছে? এখানে অবশ্য ওএইচ আছে, এখানেও ওএইচ আছে, এখানেও ওএইচ আছে, অবশ্যই এখানে আমার ওএইচ আছে। কেমন? যেহেতু এখান থেকে এক জোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে চলে আসতেছে, এখানে সবগুলোতে আরো কয়টা? আর এই যে দুইটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে, এখানে থাকবে, এটা তো থাকবে। বাট এটা কি হবে? এটা আগের মতোই হয়ে যাবে। এটা হবে আগের মতোই। কেমন? এটা আমরা তাহলে যেহেতু এখান থেকে ইলেকট্রন ফ্লো বা সরবরাহটা বেনজিন বলয়ে বেনজিন নিউক্লিয়াসে চলে এসেছে, সেহেতু এই অংশকে এখানে আমরা কি দিব? এটাকে আমরা প্লাস দিব, এটাকে আমরা প্লাস দিব, এটাকে আমরা প্লাস। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কেন আমরা প্লাস দিব। আমরা ওখানে এই জন্য প্লাস দিব, যেহেতু আমার আগে দুই জোড়া বা চারটে মুক্ত জোড়া ইলেকট্রন ছিল, এটা বেনজিন রিংকে সরবরাহ দেওয়াতে ওখানে দুইটি ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। এই জন্য আমরা এখানে কি দিব? প্লাস দিব, এটা আমরা প্লাস দিব। এখন যে কাজটা আমরা করতে চাচ্ছি, যেহেতু এখান থেকে দুটি ইলেকট্রন এসেছে, সেহেতু এখানে সব জায়গায় এটা কি হয়ে যাবে? ডাবল বন্ড হয়ে যাবে। এটা ডাবল বন্ড হবে, এটা ডাবল বন্ড। আমরা এই কাজটা এই সিকোয়েন্সে করার চেষ্টা করব এবং আমরা স্পষ্ট দেখতে পাই এখান থেকে দুটি ইলেকট্রন ফ্লো এখানে চলে এসেছে। এখানে চলে আসাতে
এখানে চলে আসাতে এই ইলেকট্রন দুইটা, এই ইলেকট্রন এখানে এখানে এখন ইলেকট্রন দ্বারা কি হয়ে গেছে, এখানে এখন ইলেকট্রন দ্বারা সমৃদ্ধশালী হয়ে গেছে। এখানে ইলেকট্রন দুইটা এখানে ইলেকট্রন দ্বারা কি হয়ে গেছে, সমৃদ্ধশালী হয়ে গেছে। এখানে এখানে ইলেকট্রন দ্বারা এখন কি হয়ে গেছে, সমৃদ্ধশালী হয়েছে। তখন আমরা আমরা কি দিব, এখানে ডাবল বন্ড দিব আর এখানে আমরা ডাবল বন্ড দিব। হ্যাঁ, পরবর্তীতে আমরা কি দেখতে পাই, আমরা কি দেখতে পাই, এখান থেকে যখন ইলেকট্রন ফ্লো যখন এদিকে আসবে, ইলেকট্রন ফ্লো যখন এদিকে আসবে, হ্যাঁ, যেহেতু ইলেকট্রন গুলা ক্লাউডের মতো সব জায়গায় ডিলোকালাইজ করবে, সঞ্চালনশীল অবস্থা সৃষ্টি করবে, আমরা কি বলবো, এখানেও 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 দুটি ইলেকট্রন দ্বারা কি হয়ে যাবে, সমৃদ্ধশালী হয়ে যাবে। তখন আমরা এখানেও আমরা কি দেখাবো, আমরা আমরা ইলেকট্রন দ্বারা যে সমৃদ্ধশালী, আমরা ইলেকট্রন এখানে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করবো। এখানে আমরা ডাবল বন্ড দিব, আমরা এখানে ডাবল বন্ড দিব, কেমন। এবং পরবর্তীতে এই ইলেকট্রন গুলো যখন এদিকে ফ্লো দিবে তখন কি করবে, তখন আবার পুনরায় এই অবস্থানও ইলেকট্রন দ্বারা কি দেখাবে, সমৃদ্ধশালী দেখাবে। আমরা বন্ড কোথায় দিব, আমরা তখন বন্ড যেহেতু এখানে কাজ হচ্ছে এটাতে দিব না, এটাতে দিব না, এটাতে দিব। পরবর্তীতে এখানে কি হয়, এখানে 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 কি হয়, আমরা এটাকে আমরা যেহেতু ইলেকট্রন এখানে এসে আবার পুনরায় সেটা আগের মতো এখানে ফ্লো দিয়ে সেটা আবার আগের মতো আমরা প্রথমে আমরা এখন কি দিব, আমরা এখানে ডাবল বন্ড দিব, আমরা কি করব, এখানে ডাবল বন্ড দিব, আমরা এটা দিব না, এটা দিব, আমরা এটাতে দিব। আমরা এইভাবে এবং এই তিনটা বলয়কে আমরা একসাথে এইভাবে আমরা প্রদর্শন করতে পারি। কিভাবে দেখাতে পারি আমরা এটাকে, আমরা এইভাবে আমরা দেখাতে পারি। যেহেতু এখানে ইলেকট্রন দ্বারা সমৃদ্ধশালী ছিল, আমরা এটাকে ডেল্টা মাইনাস দেখাতে পারি। এখানে ইলেকট্রন দ্বারা সমৃদ্ধশালী ছিল, এটাকে আমরা ডেল্টা মাইনাস দেখাতে পারি। এখানে ইলেকট্রন দ্বারা সমৃদ্ধশালী, এখানে আমরা ডেল্টা মাইনাস হিসেবে দেখাতে পারি, কেমন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলবো, 1 এবং 5 নং সেম, শুধু এক গড় রোটেশন করবে। আমরা এই এবং এটাকে আমরা কি বলবো, এটাকে যদি আমরা 1 বলি, এটাকে আমরা যদি 2 আমরা বলি, এটা যদি আমরা 3 নম্বর পজিশন বলি, 3 নম্বর রেজোন্যান্স বলি, এটাকে যদি আমরা 4 নম্বর রেজোন্যান্স বলি, 5 নম্বর রেজোন্যান্স বলি, আমরা কি বলবো, 1 এবং 5 নম্বর। আমরা কি বলবো, নোট কি লিখবো আমরা এখানে, 1 ও 5 নং রেজোন্যান্স সেম, কিন্তু শুধু কয় গড় রোটেশন হচ্ছে, শুধু এটা শুধু এক গড় কি হচ্ছে, ঘূর্ণন হচ্ছে, এক গড় ঘূর্ণন হচ্ছে বা রোটেশন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে মুখস্থ না করে এই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে আমরা যদি এটা কয়েকবার প্র্যাকটিস করতে পারি, এগুলো যদি আমরা খাতাতে উপস্থাপন করতে পারি, আমাদের টিচাররা খুবই খুশি হয়ে যাবে এবং আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করে আমরা পরীক্ষাতে একটা ভালো নাম্বার পাবো। সবাই লিখে নাও। এইভাবে আমরা এটা পারা মানে আমরা যে কোনো অর্থপ্যারা, যেসব কম্পাউন্ড গুলো অর্থপ্যারা নির্দেশক অথবা অর্থপ্যারা ইন্ডিকেটর, খুব সহজে আমরা এইসব যৌগসমূহের আমরা রেজোন্যান্স বা আমরা অনুরণন পারবো। প্রথমটা আর শেষেরটা প্রায় সেম, শুধু এক গড় কি হচ্ছে, রেজোন্যান্স সেম, কিন্তু এক গড় ঘূর্ণন বা রোটেশন হচ্ছে। তার মানে আমরা কি দেখলাম, এখানে ডাবল বন্ড ছিল না, বাট এখানে এই গড়ে ডাবল বন্ড আসছে, এই গড়ে ডাবল বন্ড ছিল, এই গড়ে ছিল না, এই ডাবল বন্ডটা কোথায় চলে আসছে, পরে এই গড়ে চলে আসছে। এটাই শুধু এটা রেজোন্যান্সের ফলে এই জিনিসটা সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা বলবো শুধু এটা নয়, আমরা যেসব কম্পাউন্ড গুলো অর্থপ্যারা নির্দেশক, আমরা তাদের প্রত্যেককে আমরা নিজেদের মতো করে আমরা ব্যাখ্যা করতে পারবো। আমরা শিখেছি কেন অর্থপ্যারা নির্দেশক, কেন মেটা নির্দেশক। সবাই লিখে নাও।
প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলবো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, একটু চর্চা করতে হবে। আমরা একটু প্র্যাকটিস করলে, একটু চর্চা করলে আমরা এসএসসি বোর্ড পরীক্ষায় আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবো। আমরা অবশ্যই অতীতের ক্লাসও বলেছিলাম, এখন আমি আবার বলতেছি, অ্যারোমেটিক থেকে আমরা অবশ্যই দুইটা সিকিউ খুব সহজে অ্যান্সার করতে পারবো। পরবর্তী ক্লাসগুলোতে আমি কিভাবে বোর্ড কোশ্চেনগুলো খুব সহজে অ্যান্সার করা যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমি সেই কৌশলগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, সবাই খুব মনোযোগী হয়ে পড়াশোনা করো, সবাই নিজের ক্যারিয়ার গঠনের জন্য খুব চেষ্টা করো। তোমরা পারবে, তোমরা অবশ্যই পারবে। আমি নিশ্চিতভাবে জানি তোমরা অবশ্যই চেষ্টা করতেছো, আর একটু চেষ্টা করলে তোমরা তোমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে। তোমরা সে লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে, ভালো ফলাফল করবে, ভালো ক্যারিয়ার করবে, ভালো বিশ্ববিদ্যালয়ে যেগুলা সারা বাংলাদেশে তোমাদের কাঙ্ক্ষিত বিদ্যাপীঠ, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তোমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা দায়িত্ববোধ থেকে যে কাজগুলো করে যাচ্ছি, আমাদের কাজ অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার লাইভ ক্লাস এখানে শেষ করলাম। আসসালাম।